আপনি ইসলাম ধারণ করা আর ইসলামী লেবাস ধারণ করা এক নয়। উই নিড দ্য ইন্টারনাল চেঞ্জ, নট দ্য এক্সটার্নাল চেঞ্জ। পৃথিবীতে বহু লোক আছে স্যুট পরা, কিন্তু সে অলি আল্লাহ হতে পারে। আর বহু লোক আছে দাড়ি টুপিওয়ালা মানি, সে একটা ধুরন্ধর লোক হতে পারে। ইট শুড নট বি দ্য মডেল অফ ইসলাম। আপনি যান তার কি দেখবেন, এমন একটা লোক সবাই দাঁড়ায় রয়েছে নামাজ পড়বে, হঠাৎ করে একটা প্যান্ট শার্ট পরা, হাফ শার্ট পরা একটা লোক এসে নামাজ পড়াচ্ছে, তার মুখে দাড়িও নাই, তা নামাজ হবে না? কেননা আল্লাহ দেখেন দিলের হাল। আল্লাহ তো আপনার আউটার গার্মেন্টস দেখেন না, আপনার ইনার গার্মেন্টস দেখেন। সো ইসলামী যারা চিন্তা করেন তাদেরকে এইভাবে ভাবতে হবে। আপনি খালি কথায় কথা ইসলাম বললেই হবে না। আবার আমরা ইসলামী রাষ্ট্রের কথা বলি। ইসলাম নিয়ে একটা আতঙ্ক আছে বাংলাদেশের লোকের কাছে। সৌদি আরব কিন্তু অনেকে মনে করেন সৌদি আরব ইসলামের মডেল। নো, ইট ইজ নট কারেক্ট। ইট ইজ নট কারেক্ট, আই এম টেলিং ইউ। আপনাকে জনগণ, পৃথিবীর যে কোনো সংবিধান জনগণের ইচ্ছায় সংবিধান হবে, সংবিধানের ইচ্ছায় জনগণ নয়। এটা তামাশা না। আপনি যখন ইসলামী রাষ্ট্রের কথা বলবেন কিংবা মুসলিম অধ্যুষিত দেশের কথা বলবেন, আপনার কাছে মডেল ইরান কিংবা আফগানিস্তান আসে কেন? আপনাদের কাছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তার্কি কেন আসে না? ওই দেশে কি ইসলাম নাই? বিখ্যাত দার্শনিক ফ্রান্স থেকে গেল, কি বলে, হ্যাঁ, তার্কি থেকে ফ্রান্স গেল। ফ্রান্স ঢুকে গেছে, সে তো তার্কির ভদ্রলোক, ইসলামী চিন্তাবিদ। 2 দিনের কথা বলে সে 7 দিন পরে আসছে। সাংবাদিকরা তারা জিজ্ঞেস করলো, আপনি একজন মুসলিম কান্ট্রির একজন বিখ্যাত দার্শনিক, ফ্রান্স গিয়া 2 দিনের কথা বলে 7 দিন ছিলেন, কি পেয়েছেন সেখানে? উনি জবাব দিয়েছিলেন যে তার্কিতে হয়তো মুসলমান আছে কিন্তু ইসলাম নাই, ফ্রান্সে মুসলমান নাই ইসলাম আছে। সো দ্যাট ইজ দ্য মেইন থিং। আপনি ইসলাম ধারণ করা আর ইসলামী লেবাস ধারণ করা এক নয়। উই নিড দ্য ইন্টারনাল চেঞ্জ, নট দ্য এক্সটার্নাল চেঞ্জ। পৃথিবীতে বহু লোক আছে স্যুট পরা, কিন্তু সে অলি আল্লাহ হতে পারে। আর বহু লোক আছে দাড়ি টুপিওয়ালা মানি, সে একটা ধুরন্ধর লোক হতে পারে। ইট শুড নট বি দ্য মডেল অফ ইসলাম। আপনি যান তার কি দেখবেন, এমন একটা লোক সবাই দাঁড়ায় রয়েছে নামাজ পড়বে, হঠাৎ করে একটা প্যান্ট শার্ট পরা, হাফ শার্ট পরা একটা লোক এসে নামাজ পড়াচ্ছে, তার মুখে দাড়িও নাই, তা নামাজ হবে না? কেননা আল্লাহ দেখেন দিলের হাল। আল্লাহ তো আপনার আউটার গার্মেন্টস দেখেন না, আপনার ইনার গার্মেন্টস দেখেন। সো ইসলামী যারা চিন্তা করেন তাদেরকে এইভাবে ভাবতে হবে। আপনি খালি কথায় কথা ইসলাম বললেই হবে না। আমাদের সাধারণ লোকের কাছে আল্লাহ একটা আনসিন বিষয়। আমাদের কাছে আছে কে? মুহাম্মদ ছাড়া তো আমাদের কাছে কিছু নাই। মুহাম্মদও বলে গেছে আল্লাহকে দেখা যায় না। সেই আল্লাহকে তো আই ক্যানট মেক হিম দ্য মডেল, রাদার ইউ ক্যান মেক দ্য মডেল। আমাদের রাসূল পাকরে বানাইতে পারেন। রাসূল পাকরে বলা হয়তো লিভিং কোরআন। যে যেদিকে ঘাড় ঘুরাইতো 18 জন মাখলুকাত সেই দিকে ঘুরতো, ইনি ছিলেন রাসূল পাক। তো যাই হোক, আজকে আমরা যে আলোচনাটায় বসছি সেই আলোচনাটা হলো ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা ও নির্বাচন। প্রধান অতিথি হিসাবে আছেন আমাদের শ্রদ্ধাভাজন ফরহাদ মজহার ভাই, আই রেসপেক্ট হিম। আছেন হাসিনুর ভাই, আরও যারা আছেন সাংবাদিক ভাই, সবাইকে আজকে আমি ফ্যাসিস্ট রাষ্ট্র এবং নির্বাচন, এটির আমাদের মূল বিষয়, এর উপরে একটু সংক্ষিপ্ত আলোচনা করে চলে যাই। আমার হাতে যে সংবিধানটা আছে, দেখেন আপনাদের সুবিধার্থে একটা সংবিধান আমি নিয়ে আসছি। কেউ দায়িত্বশীল ব্যক্তি বলেন, সংবিধান নিয়ে কেউ যদি কোনো কথা বলে, সংবিধানের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, তাহলে রাষ্ট্রদ্রোহী হবে। তাদের একটাই স্বপ্ন, নির্বাচন সামনে আসছে, নির্বাচনটা করে ক্ষমতায় যাবেন। অথচ এই যারা নির্বাচনের জন্য অস্থির, তারা কিন্তু বিগত 18, 14, 18, 24 নির্বাচনে যাননি। কেন যাননি? যে লেভেল প্লেইং ফিল্ড নাই। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে নিশ্চিত করে কে? প্রশাসন, অর্থাৎ নির্বাচন কমিশন। এবং সেই দোহাইতে তারা নির্বাচনে যান নাই। অথচ আজকে তারা নির্বাচনে অস্থির, কারণ লেভেল প্লেইং ফিল্ড নাই, এটা তারা নিশ্চিত। কিন্তু সামনে তাদের কোনো প্রতিদ্বন্দ্বী নাই। এটাকে নির্বাচন বলে না। আপনি যখন জেনে শুনে আপনার প্রতিদ্বন্দ্বী নাই বলে নির্বাচনে যাবেন, সেটা কিন্তু আপনার ইন্টেনশন। আপনি কোর্ট কাছারিতে যান, যেখানেই যান, আপনি ধরুন সালাম দিলেন, সালাম দিলেই শান্তি বর্ষিত হয় না, কারণ আপনার উপরে সেই রহমত নাই। আবার উল্টা দিকে আসেন, সালামের বহু কারিশমা আছে। আমাকে একজনের সালাম দিচ্ছেন সকালে, আসসালামু আলাইকুম স্যার। আমি বললাম তোমার টাকা 20,000 আমি আগামী সপ্তাহে দিয়ে দিব। দিস ওয়াজ মাই রিপ্লাই। তার সালামটার মানে হচ্ছিল তাগাদা। তো দেয়ার আর মেনি ওয়েজ টু স্পিক। কাজেই আপনারা কে কি বলেন, নির্বাচন যারা চাচ্ছেন তারা গণতন্ত্রের দোহাই দিচ্ছেন না, আমার সামনে প্রতিদ্বন্দ্বী নাই তাই নির্বাচন চাচ্ছি।
তো হোয়াট এভার দ্য ফর্ম ইজ, কেউ মাইন্ড করলে করতে পারে। কেউ কেউ বলে কতক্ষণ আমাকে জামাত, কেউ কেউ বলে কতক্ষণ আমি বিএনপি, কেউ কেউ বলে কতক্ষণ আমি এনসিপি, বাট আমি বলছি আমি বাংলাদেশপন্থী। দেয়ার ইজ নো ওয়ে। আপনি ভারতকে গালি দেন, আপনি আমেরিকারে গালি দেন, সব সেকেন্ডারি। আমরা কি করছি, আমার বাড়িতে আমি কি করছি সেটা আগে দেখেন। এখন আসেন, ফেসিজম রেখে ইউনূস সাহেব একজন রেফারি, তার কোনো রাজনৈতিক যোগ্যতা নাই, কার কোনো রাজনৈতিক দক্ষতা নাই, এটা বাংলাদেশে এমন কোনো রাজনীতিবিদ নাই যিনি বলেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে তার রোল তো রেফারির মতো। উনি বসে আছেন, সংস্কার ঐক্যমত্য কমিশন বানায় বসে আছেন। সামনে যে বিজ্ঞ, মারাত্মক বিজ্ঞ রাজনীতিবিদ, পায়ের নখতে মাথার চুল পর্যন্ত তাদের অহংকারে ভরা পলিটিশিয়ান হিসেবে, তারা একত্রে বসে সমঝোতে আসতে পারে না কেন? এই দোষ কি ইউনূস সাহেবের, নাকি তাদের ব্যর্থতা? পলিটিশিয়ানরা ঐক্যমত্যে আসতে পারলে ইউনূস কে? সবাই ঐক্যমত্যে এসে যদি বলে ইউ জাস্ট গেট লস্ট, আপনাকে দরকার নাই, সেটা কি কেউ বলতে পারতেছে? তাহলে আমরা কেন তাকে শুধু ব্লেম দেই? তার টাকা মকুফ হয়েছে, সেটা নিয়ে আমার প্রশ্ন নাই। কেউ কেউ বলে এনসিপি শত কোটি টাকা কামাইছে। 12 মাসে যদি 100 কোটি কামায়, তাহলে 53 বছর রাজনীতিবিদরা কত কামাইছে? তার খতিয়ান কোথায়? মাত্র 12 মাসে ভাঙা দেশের মধ্যে, ভাঙা নৌকা, ভাঙা সব কিছু, তার ভিতরে যদি কেউ 600 কোটি টাকা কামায় থাকে, তাহলে 53 বছর কামাইছে কি? সেটার কৈফিয়ত কোথায়? আবার যখন আপনি নির্বাচনের জন্য পায়তারা করেন, সমস্ত ফেসিস্ট ব্যবস্থা সিস্টেম একই। এই বইটাকে 17 বার সংশোধন করা হয়েছে। 17 বার সংশোধন করেই কিন্তু এটাকে একটা স্বৈরাচারী চটি বই বানানো হয়েছে। আবার কেউ কেউ বলেন সংবিধান নিয়ে হাত দেওয়া যাবে। ইয়েস, এই সংবিধান এমনভাবে রাখছে কেউ হাত দিতে পারবেন না। এটার 142 ধারা, সবাই বাংলা ভাষায় পড়বেন। 142 ধারা, 123 এবং 7 ক খ পড়ে দেখবেন, কারো হাত দেওয়ার ক্ষমতা নাই, সবার দণ্ড হবে, মৃত্যুদণ্ড হবে। কারণ এই সংবিধান এমনভাবে করে গেছে, আপনি কোনোভাবে হাত দিতে পারবেন না, সংশোধনও করতে পারবেন না। সংশোধন করতে 2/3 মেজরিটি, তা কীভাবে? সব বলা আছে। এইবার আসেন, 123 ধারায় নির্বাচনের কথা বলা আছে। আমার মনে হয় এখানে অনেক বিজ্ঞ সাংবাদিক আছেন, আপনারা সবাই জানেন যে এই বইটার ভিতরে বলা আছে সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন। আশা করি সবাই জানেন। সংসদ ভেঙে গেল 8ই অগস্ট 2024, তাহলে সেই মোতাবেক নির্বাচন হওয়ার কথা 7ই নভেম্বর 2024। এরপরে নির্বাচন কমিশন নির্বাচনের ডেট ফেব্রুয়ারি 2026 দিল। কোন আইনে? এবং এই সংবিধানে বলা আছে প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে তারপরে নির্বাচন করবেন, এই আইনটায় বলা আছে। কিন্তু ইউনূস সাহেব তো চিঠি দিচ্ছেন নির্বাচন কমিশনে, তুমি নির্বাচন করো। ইউনূস সাহেব কে? অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার বলতে এখানে কিছু বলা নাই। আমি চ্যালেঞ্জ করলাম, সবাই দেখতে পারেন। যেই সরকার কথা এই বইতে বলা নাই, সে এই বইটা চালাবে কিভাবে? ভেরি সিম্পল। তা আজকে যারা নির্বাচনের প্রক্রিয়া যাচ্ছেন, ইনশাআল্লাহ তাআলা তাদের সবার জন্য সর্বোচ্চ শাস্তি হতেও পারে যদি কখনো গণেশ উল্টায় যায়, যদি কখনো আওয়ামী লীগ আসে। এবং আপনারা আওয়ামী লীগকে দেখছেন আওয়ামী লীগ কি করে। আজকে আওয়ামী লীগের জন্য সবাই বলতেছে, দায়িত্বশীল সাংবাদিক বহু আছে, তারাও বলে আন্তর্জাতিক মানের বিচার হইতে হবে। তারা কিন্তু জামাতের বিচার যখন হয়েছিল নীরব ছিল, আন্তর্জাতিক মানের বিচারের কথা বলে নাই। আন্তর্জাতিক মানের বিচার বলতে কিছু নাই, শতভাগ শুদ্ধ বিচার পৃথিবীর কোথাও হয় না। কারণ যিনি বিচার করেন তিনি মঙ্গল গ্রহ থেকে আসেন না, তিনি যেই সয়েলের মানুষ, তার ভিতরে যতটা পারফেকশন করা যায়। আন্তর্জাতিক মানের বিচার চাওয়ার মানে হচ্ছে আমরা এই বিচারটা চাই না। ভেরি সিম্পল। আপনারা সবাই জানেন যে কিভাবে যুদ্ধ অপরাধীদের শাস্তি দিছিল, মৃত্যুদণ্ড দিছিল। শাহবাগ মোড়ে চিৎকার করার পরে আইনটাকে সংশোধন করে, ওই দিন সংশোধন করে পিছে ফেক দিছে। সেই নজিরও বাংলাদেশে আছে। তো সেই ফ্যাসিজমের সমস্ত সিস্টেম ওই বইটা রয়ে গেছে। আর এই যে নির্বাচনটা দিতেছেন নির্বাচন কমিশন, সে বেআইনিভাবে দিচ্ছেন। তাকে নির্বাচন দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, অন্তর্বর্তী সংবিধান মোতাবেক নির্বাচন দিচ্ছেন উনি। কারণ ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার। কেউ কেউ প্রশ্ন করেন তাহলে এই সংবিধানটা কোথায়? এই সংবিধানটা অলিখিত। ইউনূস সাহেব যা করতেছেন এইটাই সংবিধান। এবং যারা 5ই আগস্ট একটা জুলাই ঘোষণাপত্র করছেন, তাদেরকে আমি বলবো আপনারা সেটা সংশোধন করেন, পরিশুদ্ধ করেন। সেই সংশোধনে ইউনূস সাহেবের মেয়াদ দিয়ে দেন যে 8ই আগস্ট 2024 থেকে 30 জুন 2026 পর্যন্ত তার মেয়াদ। এর ভিতরে উনি নতুন নির্বাচন কমিশন গঠন করবেন এবং নির্বাচন দিয়ে যাবেন, তাইলে বৈধতা পাবেন। আপনি লেখা রাখতে পারেন, কেউ বৈধতা পাবেন না। আপনি সংসদ পর্যন্ত যাওয়ার প্রক্রিয়া কি?
আর এই সংস্কার নিয়ে যে কথা বলা হচ্ছে বুলশিট, কিছুই হবে না। কেন হবে না? এটা অনুমোদন হবে কবে? আগামী সংসদ হওয়ার পর 2 বছরের মধ্যে। কন্যার সাথে দেখা নাই, বিয়ার শুক্রবার। আপনি কিভাবে করবেন? ওই পর্যন্ত যান, তারপরে কিন্তু 2 বছর টাইম পাবেন। আর আজকে যারা নোট অফ ডিসেন্ট দিয়ে যাচ্ছেন, তারাই যদি ক্ষমতায় যান, গিয়ে বলবেন আমরা তো নোট অফ ডিসেন্ট দিয়েই আসছি। আর আজকে যারা সংস্কার কমিশনে যাচ্ছে, বাংলাদেশে যদি তাদের অনেক 3টা দল ছাড়া বা 4টা দল ছাড়া বাকিদেরকে যদি 2 কোটি টাকা দিয়ে বলেন তুমি 20,000 লোক জড়ো করো, ইনশাআল্লাহ তাআলা 200 লোক আনতে পারবে না। দে আর রিপ্রেজেন্টিং বাংলাদেশ। এবং টোটাল যারা আপনার নির্বাচন কমিশন বা ঐক্যমত্য কমিশনে যায়, তারা কতজন? সর্বোচ্চ 40-45 জন। এরা মোট জনসংখ্যার, আওয়ামী লীগও নাই, মোট জনসংখ্যার হার্ডলি 40% রিপ্রেজেন্ট করে। তো বাকি 60%-এর প্রতিনিধি কোথায়? ইউ আর নোবডি টু চেঞ্জ দ্য নেশন অর সংস্কার, এই মাত্র এই কয়জন লোকে। সুতরাং এটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অন্তর্বর্তীকালীন নির্বাচন কমিশন নির্বাচন করছেন, সেটার বৈধতা জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে দিবেন। আরেকটা কথা বলি, এটা একটা রাষ্ট্র, এটা কোনো সমিতি বা ক্লাব না। যা আপনারা জানেন, এখানে অনেক সাংবাদিকও আছেন, অনেক আইনজীবী আছেন। আমার ডান পাশে একটা পার্টির প্রধান আছেন, একজন আইনজীবী। ওনারা জানেন যে স্কুল কমিটির যদি নিয়মের কোনো ব্যত্যয় ঘটে তাহলে রিট হয়। এরকম বহু সমিতি নিয়েও রিট হয় একটু ব্যত্যয় ঘটলে। আর সেখানে সংবিধান আপনাকে বইলে দিছে যে সংসদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন করবেন। সেই মেয়াদ তো শেষই হয়েছে 7ই নভেম্বরের মধ্যে। ইন এডিশন যিনি এখন বর্তমান নির্বাচন কমিশন, ওনার নিয়োগই হয়েছে ওই মেয়াদ পার হওয়ার পর 21শে নভেম্বর 2024-এ। ওনার পরিণতি কিন্তু নুরুল হুদার মতো হবে ভবিষ্যতে। দেশটা কোনো সমিতি বা ক্লাব নয়, এটা একটা রাষ্ট্র, এটা তামাশা নয়। আজকে যারা বিজ্ঞ, আমি মেহেরবানি করব এই কথাগুলো আপনি উঠাই দিয়েন, অন্তত পত্রিকায় উঠান। এটা রাষ্ট্র, এটা কোনো সমিতি বা ক্লাব নয়। সুতরাং এই যে ফ্যাসিজমের সব কিছু বহাল রেখে আপনি আবার নির্বাচন করবেন, নির্বাচন করলে সেই একই জিনিস হবে। বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ দ্বিদলীয় ব্যবস্থা ছিল। দ্বিদলীয় ব্যবস্থা মানে একটার অল্টারনেটিভ আর একটা। 3টা নির্বাচন বা 4টা নির্বাচন যদি ধরেন, 91, 96, 2001, 2008, এই 4টা নির্বাচন যদি আমি মোটামুটি ভালো নির্বাচন ধরি, তাহলে কিন্তু একই দল 2বার ক্ষমতায় ছিলেন না। 91-তে যিনি ছিলেন 96-তে আউট, 96-তে যিনি ছিলেন 2001-এ আউট, 2001-এ যিনি ছিলেন 2008-এ আউট। কাজেই বুঝতে হবে 2টা দলের কেউই এক টার্মের জন্য গ্রহণযোগ্য হয় নাই। এক টার্মের জন্য গ্রহণযোগ্য হয় নাই মানে তার ব্যবহার খাচ্চত খারাপ দেখছে, বিকল্প খুঁজছে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু দ্বিদলীয় ব্যবস্থাও নাই, একদলীয়। সেটাকে আপনাদের সবাই মাথায় রাখতে হবে। যে যে দল করেন, দেশটাকে যদি ভালোবাসেন, তাহলে আপনাকে চিন্তা করতে হবে। আপনি গণতন্ত্র মানে এই না শুধু একটা নির্বাচন করা। নির্বাচন করাই গণতন্ত্রের একটা মাত্র মেজারমেন্ট হতে পারে, কিন্তু চূড়ান্ত নয়। 1 নম্বর। 2 নম্বর হলো, যারা গণতন্ত্রে বিশ্বাসী তাদেরকেই ভাবতে হবে যে শক্ত বিরোধী দল কিভাবে আনা যায়। এবং বাংলাদেশে কোনো সংস্কার যখন হয় নাই, তখন আমি শেষ করে দিচ্ছি এই কথাটা বলে যে একটা মাত্র পদ্ধতিতে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান ঠিক করা যাবে। আমি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশকে, একটা প্রতিষ্ঠান ঠিক করলে সারা বাংলাদেশ সমস্ত প্রতিষ্ঠান ঠিক হয়ে যাবে। সেটা কোনটা? যদি আপনি পিআর পদ্ধতিতে নির্বাচন করেন, তাহলে কি হবে? পিআর পদ্ধতি নির্বাচন মানেই হইল এই যে কেউ চূড়ান্ত 2/3 মেজরিটি পাবে না, ইভেন সিঙ্গেল মেজরিটি পাওয়া কঠিন হবে। 1 নম্বর। 2 নম্বর হলো, যারা পিআর পদ্ধতি চায়, আমার বিশ্বাস তারা যে দেশকে ভালোবেসে চায় তা কিন্তু নয়। যারা পিআর পদ্ধতি চায় তারা গোটা 40 সিট পাবেন এই ভরসায় চায়। আপনি মনে করেন একেবারে দেশটাকে ভালোবেসে চায়। আবার যারা পিআর পদ্ধতি চায় না, তারাও দেশটাকে ভালোবাসে তা কিন্তু নয়। পিআর পদ্ধতিতে না হলে সে 2/3 মেজরিটি পাবে, এই কারণে সে পিআর পদ্ধতিতে চায় না। কাজেই যারাই 2 জিনিস উপস্থাপন, কেউ দেশকে ভালোবাসে না। কিন্তু আমরা মনে করি এই মঞ্চে এই মুহূর্তে যারা বসেছে, হাসিন ভাইকে আমি মেনশন করবো, বা আপনাদের মধ্যে যারা দেশকে ভালোবাসেন, তারা কিন্তু ভাববেন পিআর পদ্ধতি জাস্টিফাইড। কেন? তাহলে সরকার দুর্বল হয়। কেউ আবার চিৎকার করে বলেন সরকার দুর্বল হলে দেশ ক্ষতি হবে। না, একটু আগে আমার ভাই বলছেন জাপানে 5 বার প্রধানমন্ত্রী বদল হয়, তো কি আসে যায়? আপনি পারবেন না, আপনি চলে যাবেন। এটার জন্য তার নির্বাচন লাগতেছে না, অন্য একটা পার্টি আবার চালাবে। কিন্তু সুবিধা হবে কি? আপনি যত সংশোধনী আমরা চাচ্ছি শুধু ওই পার্লামেন্ট দিয়ে হবে। কেন সেটা বলছি, এই যে জুলাই সনদ বাস্তবায়নের কথা আসতেছে, এটা সংসদ 2 বছর পরে করবে, অথচ এটা 7 দিনে করবে। তখন
না করলে আমি তোমাদের উপর আস্থা তুলে নিব। কারণ এত মোহ, এত লোভে, যে একটু বললাম আমার সামনে কত মাইক্রোফোন, তাদের সামনে শত শত না হাজার হাজার মাইক্রোফোন থাকে, গাড়ি পথ করে রাস্তা দিয়ে হাঁটে, পুরোটা রাস্তা ক্লিয়ার, দুই সাইডে তখন তীর্থের কাকের মতো লোক দাঁড়ায় রয়েছে, কোথায় ব্যারিস্টার কোথায় ইঞ্জিনিয়ার কিচ্ছু আসে যায় না, উনি আধা ঘন্টা ধরে লাইনে খাড়া করে রয়েছে, রাস্তাটা বন্ধ, খুব তৃপ্তির ঢেকুর তোলেন, সাথে যদি তার নাতিপুতি থাকে খুব ভাল লাগে, দেখো তোমার দাদা যাচ্ছে আমার জন্য পুরো রাস্তা। দেশটাকে নিয়ে গেছে সেই জায়গায়, দায়িত্বের জায়গায় নাই, তাইলে বহু লোক জীবনে পদত্যাগ করতো। কেউ কেউ বলেন বিদেশ থেকে এসে দেশ ঠিক করবেন, তা আমার ভাই 100 বাংলাদেশি লোক তো পালায়ে গেছে, কাজী বিদেশ থেকে এসে দেশ ঠিক করুক, কিংবা যে আমার দেশের জন্য মঙ্গলজনক। যেমন আপনি 24শে জুলাই, 36শে জুলাই, যেটা 5ই আগস্ট, ওই দিন যারা এই ফ্যাসিস্ট সরকারের সরানোর জন্য বুকের তাজা গুলি নিছে, সে যদি রাজাকারের নাতিও হয়, সে সেদিন আমার মতে মুক্তিযোদ্ধা। আর সেদিন যারা সাংবাদিক বলেন, XYZ লয়ার বলেন, ওই ফ্যাসিস্ট সরকারের পক্ষে যারা নানান জায়গায় ইনায়া বিনায়া বক্তব্য রাখছে, তারা মুক্তিযোদ্ধার নাতি বা সন্তান হলো, তারা সেদিন রাজাকার। সো দিস ইজ দ্য থিং। তো আমরা আজকে যেটা আশা করি যে এই একমাত্র পিয়ার পদ্ধতি নির্বাচনই হতে পারে একটা সরকার, এবং সেই সরকার হলে বাংলাদেশের সমস্ত ঘুষ কমবে, দুর্নীতি কমবে। কেন কমবে? চাঁদাবাজি কমবে। একদল চাঁদাবাজি করলে আরেক দল যখন বাধা দিবে, তখন সেটা পার্লামেন্টে চলে আসবে। পার্লামেন্টে আসার MP সাহেবরা বলবে, তোমার পোলাপান চাঁদাবাজি নাইলে আস্থা তুলে নিব, তোমার উপর দিয়ে সমর্থন। আপনি লিখে রাখেন, এই সংসদীয় সংস্কার হইলে পরে আর কিছু লাগবে না। আর সংসদীয় সংস্কার নিশ্চিত করতে হইলে পিয়ার পদ্ধতি অন্যতম। কাজে এই ফেসিজম বজায় রেখেও যদি আপনি দেশ ঠিক করতে চান, পিয়ার পদ্ধতি অন্যতম মাধ্যম। কেউ কেউ বলে সংবিধানে নাই, নো, এটা রাজনৈতিক ডিমান্ড, জনগণের ডিমান্ড। আপনি কেন সংবিধানের দোহাই দেন? সংবিধানের দোহাই দিয়ে আপনি স্বৈরাচার হবেন? গেট লস্ট। আপনি দেশের জনগণকে ভাববেন, আর প্রত্যেকটা রাজনীতিবিদ আয়না শুনে দাঁড়ায় দেখবেন, জনগণকে ভাবেন না নিজের একার কথা ভাবেন, রাজনীতিটা ছেড়ে দেন। আর যদি জনগণের কথা ভাবেন, আমাদের মতো সিনে টান করে কথা বলেন। বাংলাদেশে সবসময় ফ্রিডম অফ স্পিচ ছিল, বলে না, বাক স্বাধীনতা নাই। সারা জীবন 53 বছর ধরে বাংলাদেশে বাক স্বাধীনতা আছে, ফ্রিডম অফ স্পিচ আছে, বাট ফ্রিডম আফটার স্পিচ আছে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আজকে কিন্তু আমরা ফ্রিডম আফটার স্পিচ, এই যা বলে যাচ্ছি তারপরে শেষ। ফ্রিডম আফটার স্পিচ ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান ফ্রিডম অফ স্পিচ। ধন্যবাদ সকলকে। সুধী মণ্ডলী, আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সাবেক সচিব